আসলে নিপা ভাইরাসের মর্টালিটি রেট খুব বেশি, খুব বেশি, 40 to 70%। 70%। তো লালা এবং মূত্রের মাধ্যমে এই রোগটা ছড়াতে পারে। কোনো পেশেন্টের নিপা ভাইরাস ধরা পড়লে তার থেকে একদম স্ট্রিক্ট আইসোলেশন রাখতে হবে, তাকে জনসাধারণের সঙ্গে মিশতে দেওয়া যাবে না, তাহলে আরও বেশি ছড়িয়ে যাবে। ইনফেক্টিভিটিও বেশি, মর্টালিটিও বেশি। ইনফেক্টিভিটি মানে একটা মানুষ কজনকে ছড়াচ্ছে, আর মর্টালিটি মানে যাদের হচ্ছে তার মরার সম্ভাবনা কতটা। তো আমি এই ভাইরাস থেকে সতর্ক থাকবো কি করে? ইদানিংকালে আপনারা নিপা ভাইরাস নিয়ে বেশ আতঙ্কে আছেন। আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন, মানে যারা একটু সংবাদ মাধ্যমে চোখ রাখেন, তারা জানবেন যে ইদানিং আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে 2 জন নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তো এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ভুল ধারণা ছড়াচ্ছে, অনেকে আতঙ্কে আছেন, অনেকে বিষয়টা জানেন না। তো আমরা ভাবলাম যে আজ এই বিষয়টা নিয়ে কথা বলি, যাতে আপনাদের মনে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে সেগুলোকে আমরা দূর করতে পারি, এবং এই ভাইরাস থেকে যাতে আপনারা দূরে থাকতে পারেন সে ব্যাপারেও কিছু তথ্য যাতে আপনাদের জানাতে পারি, সেই জন্যই আজকের আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমাদের অতিথি আছেন, থাম্বনেলের ছবি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। হ্যাঁ, আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক, এবং আমি যেটা বরাবর বলি সেটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নিপা ভাইরাস, এটা তো আমরা 99 মানে 1998 99 হ্যাঁ, ওই সময়টা আমরা শুনেছিলাম প্রথম। এবং আমাদের ওয়েবসাইটেও এটা নিয়ে একটা আর্টিকেল আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো প্রথম দেখা গিয়েছিল মালয়েশিয়াতে, এবং তারপরে সিঙ্গাপুর, বাংলাদেশ হয়ে এখন আমাদের ভারতবর্ষে। তো প্রথমেই জানতে চাইবো এই জিনিসটা কি, এই ভাইরাসটা কি? নিপা ভাইরাস হচ্ছে, নিপা ভাইরাস রোগটা একটা জুনোটিক ডিজিজ, মানে এটা পশু পাখির দেহে থাকে। ভাইরাসটা মানুষের শরীরে সচরাচর আসে না, অ্যাক্সিডেন্টালি আসে। এবং যে প্রাইমারি হোস্ট এটার, সেটা হচ্ছে বাদুড়। আচ্ছা আচ্ছা বাদুড়ের শরীরে বাসা বাঁধে, কিন্তু বাদুড় এই নিপা ভাইরাসে আক্রান্ত হয় না। আচ্ছা তার নিপা ভাইরাস জনিত রোগের কোনো সমস্যা নেই, সেটাকে পুষে রাখতে পারে। আচ্ছা এবং সাধারণত লালা এবং মূত্রের মাধ্যমে এই রোগটা ছড়াতে পারে। আচ্ছা। মনে করুন বাদুড় কোনো একটা ফল খেয়েছে, মানুষ সেই ফলটাকে তারপরে খেলো, সেখান থেকে ভাইরাসটা তার শরীরে ঢুকতে পারে। আচ্ছা অথবা কোনো একটা জায়গাতে বাদুড় মূত্র ত্যাগ করেছে, আমরা জানলাম না, খেয়ে ফেললাম, ভাইরাসটা হয়তো সেখানে ছিল, সেক্ষেত্রে হতে পারে। এবং খুব সাধারণভাবে যেটা নিপা ভাইরাস ছড়ানোর কথা বলা হচ্ছে, যে র ডেট পাম স্যাপ, মানে খেজুর বা তালের রস যেটা কাঁচা, ফোটানো না, সেটার মাধ্যমে মেনলি ছড়ায়। কারণ 100 ডিগ্রি যে টেম্পারেচার, তার মধ্যে নিপা ভাইরাস 15 মিনিট বেঁচে থাকতে পারে। আচ্ছা। তার বেশি ফোটালে বা বেশি গরম করলে ভাইরাসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে সেইভাবে ছড়াতে পারে। আচ্ছা। আর একজন যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন, একজন ব্যক্তি, তার থেকে কি আরেকজনকে ছড়াতে পারে? একজন আক্রান্ত হলে সেই মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে। হাঁচি কাশির মাধ্যমে যে জলকণা তৈরি হয়, সেই জলকণার মধ্যে ভাইরাসটা আর একটা জায়গায় ছড়াতে পারে। বা কোনো জায়গায় কেউ হেঁচেছে, সে সারফেসের মধ্যে ভাইরাসটা আছে, যেটা করোনা ভাইরাসের মতো, সেখানে কেউ হাত দিলেন, তারপর নাকে মুখে দিলেন, সেভাবে প্রবেশ করতে পারে। তবে নিপা ভাইরাস একটা জিনিস খুব অ্যালার্মিং, সেটা হচ্ছে নিপা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড কিন্তু 5 থেকে 14 দিন, কখনো কখনো 45 ডেজের মতো হতে পারে। মানে ভাইরাসটা যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে রোগের সিমটম আসতে 5 থেকে 45 দিন টাইম লাগতে পারে। কোনো সিমটমস নাও দেখা দিতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ। কি ধরনের সিমটমস যখন দেখা দেয়, কি ধরনের সিমটমস তাহলে দেখা দেয়? মাইল্ড সিমটম কখনো কখনো হতে পারে। আসলে নিপা ভাইরাসের মর্টালিটি রেট খুব বেশি, 40 to 70%। ফলে ইনিশিয়ালি কিন্তু খুব মাইল্ড ফ্লু এর মতো সিমটম নিয়ে প্রেজেন্ট করে লোকে, সর্দি কাশি, গলা ব্যথা, এবং তার সাথে পেটে ব্যথা হচ্ছে বা বমি হচ্ছে, বা তার সাথে তার কোনো নিউরোলজিক্যাল সিমটম, ঝিমিয়ে পড়েছে হয়তো, ইত্যাদি। পরে যখন রোগটা সিভিয়ার ফর্মে যায়, তখন কিন্তু সেপসিস ডেভেলপ করতে পারে, ব্লাড প্রেশার ড্রপ করে, সিভিয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ARDS বলা হয়, সেই ARDS হতে পারে, বা এনকেফালাইটিস হতে পারে, ব্রেন এফেক্ট করে পেশেন্ট কোমা বা খিঁচুনি ইত্যাদি হতে পারে। তো মানে এই যে সংক্রমণটা মানে কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি?
মানে যারা কি এই খেজুরের রস সংগ্রহ করছেন বা তালের রস- খাচ্ছেন, আচ্ছা বা যাদের হসপিটালে কোনো পেশেন্টকে ট্রিট করছেন যিনি নিপা ভাইরাস আক্রান্ত, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। আবার এই নিপা ভাইরাসের একটা কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট, মানে অন্তর্বর্তীকালীন পোষক হচ্ছে শুয়োর। আচ্ছা বাদুড় থেকে মানুষের শরীরে ডাইরেক্ট আসতে পারে, অথবা বাদুড় থেকে শুয়োরে গিয়ে সে শুয়োর থেকে মানুষের দেহে আসতে পারে। আচ্ছা আচ্ছা মনে করুন কোনো শুয়োরের খামার আছে, যারা চাষ সেখানে করেন কে- আর কি শুয়োর। শুয়োর চাষ করছেন যারা, হুম, সেখানে যারা দেখভাল করছেন বা যা প্রতিপালন যারা করছেন, তাদের শরীরে ভাইরাস ঢুকতে পারে, তাদের রোগ প্রথম তো হতে পারে। বোধহয় তাদেরই দেখা গিয়েছিল, তাদের শরীরই দেখা হ্যাঁ, তাদের গিয়েছিল। শরীরে প্রথম দেখা গেছিল। তো মোটামুটি যা লক্ষণ, সে তো সাধারণ সর্দি জ্বর কাশি তো একই রকম লক্ষণ আর কি দেখতে পাওয়া যায়। তো সতর্ক কখন হবে মানুষ যে না এবার আমাকে ডাক্তারের কাছে পৌঁছতেই হবে? দেখুন, নিপা ভাইরাস নিয়ে আর যে নিপা ভাইরাস ছড়িয়েছে সেরকম তো এই কিছুদিন আগে দুটো হয়েছিল, দুজন পেশেন্টের। তার মধ্যে একজন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন, একজন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, মৃত্যু হয়নি। এবার নিপা ভাইরাস যে তাদের কন্ট্যাক্টে যারা এসেছিলেন তাদের সবার নেগেটিভ এসছে, কালকে আমি দেখলাম পেপারে কাট আউট। আচ্ছা আচ্ছা ফলে যে ছড়াচ্ছে নিপা ভাইরাস সেই সাধারণ জনসাধারণের মধ্যে সেরকম কোনো এভিডেন্স নেই, প্রমাণ নেই। ফলে এখন যে সিজনাল ফ্লু হচ্ছে, জ্বর সর্দি কাশি, সেটা হলো আর আপনার নিপা ভাইরাস হয়েছে বলে ডাক্তার কাছে ছুটে এলেন তা কিন্তু নয়। নিপা ভাইরাস এখন জনসাধারণের মধ্যে হচ্ছে না, মানে আমরা জানতে পারিনি এখনো অবধি, হয়েছে কিনা আমি জানি না। ফলে আমি এটা অ্যাসিওর করতে পারি যে আপনাদের নিপা ভাইরাস জনিত কোনো অসুস্থতা এখন হবার সম্ভাবনা নেই। অনেকে হতে পারে, অনেকে তো কিন্তু এখন নেই। প্রচুর আতঙ্কে আছেন। চায়ের দোকানে বা বিভিন্ন বন্ধু বান্ধবদের মুখে শুনি যে করোনার মতন যদি আবার এটা সমস্যা তৈরি করে, আবার তো কাজ বাজ বন্ধ হয়ে যাবে, আবার দীর্ঘদিন। না, এক্ষেত্রে সেরকম কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। এবং যারা কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে এবং তাদের মধ্যে কোনো ভাইরাসের নমুনাতে ভাইরাস পজিটিভ আসেনি। আচ্ছা, এটা টেস্টটা কিভাবে করা হয়? এটা ওই RT-PCR বলে একটা টেস্ট আছে, যেটা এই কোভিডের সময়ও হতো তো। হ্যাঁ, সেটা RT-PCR হতো। সেই RT-PCR এর মাধ্যমে করা হয় পলিমারেজ চেইন রিয়াকশন। আর অ্যান্টিবডি ওই এলাইজা টেস্টের মাধ্যমে দেখা যায়। আর লাংস অ্যাফেক্টেড হয়েছে কিনা চেস্ট বা চেস্টের সিটি স্ক্যান করে, আর ব্রেনের ইনকেফ্যালাইটিস হচ্ছে কিনা ওই সেই ব্রেনের আমাদের MRI বা সিটি স্ক্যান করে দেখা। MRI করলেই ভালো বোঝা যায়। নমুনা বলতে রক্ত, নাহলে লালারস বা নাকের সোয়াব, নাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই নমুনা থেকে ভাইরাস আইসোলেশন করা, RT-PCR করে দেখা, সেক্ষেত্রে বোঝা যায় যে ভাইরাসটা পজিটিভ আছে কিনা, এটাই। আচ্ছা, এবং এর মর্টালিটি রেট তো প্রচুর হাই, যেটা আলোচনায় আপনি মানে যেটা আপনি আলোচনা করলেন যে 40-70% মর্টালিটি রেট। তো আমি এই ভাইরাস থেকে সতর্ক থাকবো কি করে? মানে আমি যদি কোনো খামারে কাজ করি বা আমি যদি গ্রাম অঞ্চলে থাকি যেখানে প্রচুর বাদুড় আছে, তো সেই মূলত আমি সেই জায়গার মানুষদের জন্য আমি বলছি যে তারা কিভাবে প্রোটেক্টেড থাকবেন। শহর তো এখনো এই ভাইরাসের ইনফেকশন থেকে অনেক দূরে আছে। দেখুন, যে দুজন মানুষ অ্যাফেক্টেড হয়েছিলেন, মেডিকেল টিম সেটা যেভাবে তার চিকিৎসা করেছে, এখানে আমার দুজন পরিচিত আছে যারা এই ব্যাপারটা নিয়ে, এবং মেডিকেল কলেজে তারা পড়তেন, মানে ডক্টর যোগীরাজ রায় আর সায়ন্তন ব্যানার্জি। সায়ন্তন আমার ব্যাচমেট। এরা এই অনন্যা দাস বললে, ডক্টর অনন্যা দাস যিনি নিউরোলজিস্ট, প্রথম যিনি সন্দেহ করেছিলেন, তো এদের যে চেষ্টার মাধ্যমে সুস্থ হয়ে উঠলো, এরা খুব দারুণ কাজ করেছে। এবং নিপা ভাইরাসটা যখন আউটব্রেক শুরু হলো, তারপরে আমরাও আবার পড়াশোনা করে ব্যাপারটাকে ঝালিয়ে নিলাম যে কিভাবে মানুষকে প্রোটেকশনের জন্য বলবো ইত্যাদি। যেহেতু এখন নিপা ভাইরাস হচ্ছে, খেজুরের রস কাঁচা অবস্থায় না খাওয়াই ভালো। খেজুরের রস বা তালের রস ফুটিয়ে গুড় হয়, মিনিমাম 2.5-3 ঘন্টা ফোটালে তবে তার গুড় হয়, তার মধ্যে ভাইরাস থাকলে মরে যাবে। গুড় খাওয়া সম্পূর্ণ নিরাপদ নিপা ভাইরাসের থেকে। গুড় খাওয়া নিরাপদ শুনে ডায়াবেটিক পেশেন্টরা গুড় খেতে আরম্ভ করলেন, তাদের ক্ষেত্রে বলছি না, সাধারণ জনসাধারণের জন্য বলছি। নিপা ভাইরাসের জন্য মানে গুড়ের থেকে নিপা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই। যারা শুয়োরের খামারে কাজ করছেন তাদের সচেতনতা অবলম্বন করতে হবে, হাত ভালো করে ধুতে হবে, দরকার পড়লে মাস্ক ব্যবহার করুন যদি সন্দেহ থাকে। আর যারা সকাল সকাল উঠেই খেজুর গাছের গোড়ায় চলে যান রস খেতে, তারা কয়েকটা দিন সচেতনতা অবলম্বন করে রস না খেয়ে, রস আপনারা নামিয়ে এনে সেটাকে গুড় বানিয়ে খেতে পারেন। কিন্তু আমার মনে হয় রস খাওয়াটা ঠিক হবে না এখনই।
আচ্ছা, ঘটনাচক্রে কেউ যদি এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার চিকিৎসা কি হবে? চিকিৎসা তো কমপ্লিটলি সিমটোম্যাটিক। আচ্ছা। জ্বর হলে জ্বরের বড়ি খাওয়া, অ্যান্টি অ্যালার্জিক খাওয়া, নেজাল ড্রপ নেওয়া, কিছু কিছু ওষুধের কিছু রোল থাকতে পারে, কিন্তু সেরকম কোনো স্ট্রং এভিডেন্স নেই, যেমন রিভাবিরিন এবং রেমডেসিভির, যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি ইত্যাদির এভিডেন্স নেই যে খুব ভালো কাজ করে। সেগুলো ট্রাই করা যেতে পারে, তবে আমার মনে হয় মোস্টলি সিমটোম্যাটিক ট্রিটমেন্টই দেওয়া। এবং কারো যদি শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হচ্ছে, বা কেউ কনসাসনেস তার হারিয়ে ফেলছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছেন, বা খিঁচুনি হচ্ছে, তাদের হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করতে হবে। এবং স্ট্রিক্ট আইসোলেশন আর কি, যেমন খুব দ্রুত কোভিডের ছড়ায়। সময় হ্যাঁ, হয়েছিল। কোনো পেশেন্টের নিপা ভাইরাস ধরা পড়লে তার থেকে একদম স্ট্রিক্ট আইসোলেশন রাখতে হবে, তাকে জনসাধারণের সঙ্গে মিশতে দেওয়া যাবে না, তাহলে আরো বেশি ছড়িয়ে যাবে। ইনফেক্টিভিটিও বেশি, মর্টালিটিও বেশি। ইনফেক্টিভিটি মানে একটা মানুষ কজনকে ছড়াচ্ছে, আর মর্টালিটি মানে যাদের হচ্ছে তার মরার সম্ভাবনা কতটা। ফলে দুটোই যেহেতু হাই, স্ট্রিক্ট আইসোলেশনে রাখা দরকার। এবং তার কন্ট্যাক্টে যারা আসবে সেগুলো কন্ট্যাক্ট তাদের ট্রেস করে, মানে যারা কন্ট্যাক্টে এসেছেন তাদেরও আইসোলেট করা দরকার। আচ্ছা, আমরা কোভিডের সময় আমরা লেবুর রস খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি প্রচুর। এক্ষেত্রে কি মানে এগুলো 5 দিনের ভালো খাবার কি আর ইমিউনিটি কি বাড়বে? ইমিউনিটি হচ্ছে লং টার্মে বাড়ে। লং টার্ম আপনার খাদ্যাভ্যাস কেমন ছিল? আপনি সকালবেলা রাস্তার কচুরি, দুপুরবেলাতে প্রত্যেক দিনের চাউমিন, বিকেলবেলাতে চপ খেয়ে, আর রাত্রিবেলাতে মদের সঙ্গে মাংস খেয়ে, হঠাৎ করে আপনার মনে মনে নিপা থেকে বাঁচতে গিয়ে ভিটামিন সির বড়ি খাবেন আর লেবু খাবেন, তাহলে কি আর বাঁচবেন? নিপা থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনার ইমিউনিটি বাড়াতে গেলে একটা লং টার্ম, লং স্ট্যান্ডিং একটা এফার্ট থাকতে হবে। আপনার রেগুলার খাদ্যাভ্যাস, আপনার অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, এবং প্রত্যেক দিনের খাবার দাবার ঠিক হতে হবে। বেভারেজ মানে আমরা যে পানীয় খাই, মানে ওয়ার্ল্ডের বেস্ট বেভারেজ হচ্ছে ওয়াটার, আমরা সেটাই খাই না, অথচ আমরা শরীর ভালো রাখার জন্য বিভিন্ন রকম ড্রিঙ্ক খাই। ড্রিঙ্কস কিনে খাই। এক্স্যাক্ট। বুঝতে পেরেছেন? যদি আমরা জলটাও ভালো করে খাই, সেটাও আমাদের ইমিউনিটি বিল্ড করতে হেল্প করবে, কারণ ডিহাইড্রেশনেও আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যায়, খারাপ হয়ে যায়, তা থেকে আমাদের ইমিউনিটি কমে যেতে পারে। সো আমার মনে হয় প্রত্যেক দিনের খাবারটা ভালো হতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে, রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। হঠাৎ করে নতুন কিছু খেয়ে, নতুন বড়ি খেয়ে, নতুন খাবার খেয়ে, হঠাৎ করে খাদ্যাভ্যাসটা 2-3 দিন ঠিক করে ফেলে আপনি ইমিউনিটি বাড়িয়ে ফেলতে পারবেন না, সেটা আপনাকে ভুল বোঝানো হবে। তো ঘটনা হচ্ছে এই ভাইরাস মানে আগে থেকে আটকাতে কোনো ভ্যাকসিন কি আছে? যেমন কোভিডের যেমন বেরিয়েছে এরকম কি? এখন অবধি নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিনেশন নেই। আচ্ছা। নিপা ভাইরাসের এখনো কোনো ভ্যাকসিনেশন নেই, তবে নিশ্চয়ই যদি এটা খুব বেশি চলতে থাকে বা এটা নিশ্চয়ই খুব বেশি ছড়াতে থাকে, তাহলে ভ্যাকসিনের কথা ভাববে। কিন্তু এই ভ্যাকসিনের ব্যাপারটা হলেই একটা ব্যবসায়িক চিন্তাভাবনা লোকের মাথায় চলে আসে। অনেকে ভাবতে আরম্ভ করেন, তাহলে কি ভ্যাকসিনটা বাজারে আনার জন্য পরিকল্পিতভাবে ভাইরাসটা ছড়ানো হয়েছে? সেটাও অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। আমি ইন্টারনেটে মানে আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছিলাম, এরকম অনেকে কমেন্টও করেছেন। না, এখন অবধি ভ্যাকসিন কিছু নেই, আর যেহেতু জিনিসটা ছড়াচ্ছে না, কোনো খবরও নেই, আমার মনে হয় সেই ব্যাপারে খুব বেশি চিন্তা করারও নেই। তো যারা খুব বেশি চিন্তিত হয়ে আছেন, মনমরা হয়ে আছেন, এই বুঝি আবার কোভিডের মতন সবাইকে ব্যতিব্যস্ত করে তুলবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? অহেতুক দুশ্চিন্তা করবেন না। যে জিনিসগুলো থেকে ছড়ায়, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। যে সর্দি কাশি হচ্ছে মানেই যে আপনার নিপা ভাইরাস হয়েছে, সেটা ব্যাপার কিছু নয়। আর যারা সর্দি কাশিতে প্রায়শই ভোগেন, তারা মাস্ক ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজ করুন, ভালো করে হাত ধোয়া, এগুলো প্র্যাকটিস করুন। অহেতুক দুশ্চিন্তা করবেন না, ভালোই থাকবেন। একদমই তাই। তো আশা করি নিপা ভাইরাস থেকে আপনারা ভয়টা পাচ্ছিলেন, এবার আর পাবেন না। আর নিপা ভাইরাস নিয়ে যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।